ছোট্ট একটি গ্রাম রঘুনাথপুর। সেই গ্রামের সাধারণ বর্গা কৃষক আফজাল। দুই মেয়ের স্ত্রী নিয়েই তার পরিবার। বড় মেয়ের নাম সুমাইয়া আর ছোট মেয়ের নাম ফাতেমা। দুই বোনের বয়সের ব্যবধান 5 বছর। ছোট থেকেই দুই বোন খুবই চঞ্চল প্রকৃতির হয়েছে। একজনকে ছেড়ে আরেকজন থাকতে পারে না। দুইজন দুজনের চোখের মণি। মাঝে মধ্যে 3 বেলা খাবার জোটে না আফজালের পরিবারে। আফজাল ও ইলোরা দুজনের না খেয়ে থাকলেও মেয়েদের খাবারে কোনো কষ্ট বুঝতে দেন না। সন্তানের সুখে পিতামাতার সুখ। গ্রামের অধিকাংশ বাড়ির অবস্থা এরকমই। কোনো পরিবারেই 3 বেলা ঠিকমতো খাবার জোটে না। ফাতেমার বয়স যখন 5 বছর, এমন সময়ে আফজাল সাহেব কঠিন দুরারোগ্য পড়েন। চিকিৎসা খরচ বহন করতে যেয়ে আফজালের বাপের দেওয়া শেষ সম্বল ভিটাটুকু বিক্রি করতে বাধ্য হন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। 3 জনের ভাগ্য খুবই দুরূহ অবস্থায় পড়ে। দুটো মেয়ে নিয়ে ইলোরা কী করবে, কোথায় যাবে, কিছুই মাথায় আসছে না। ইলোরা এবং আফজাল দুজনেই ভালোবেসে বিয়ে করে। ইলোরার পরিবার থেকে ওদের বিয়ে মেনে নিয়েছিল না। বিয়ের পর থেকে স্বামীর ঘরে থাকতেই শুরু করে। বিয়ের 3 বছর ঘুরতে না ঘুরতেই ইলোরার কোলে আলো করে এলো ছোট্ট সুমাইয়া। এই 3 বছরে আফজাল কিছুটা টাকা জমিয়েছিল, ভবিষ্যতে কাজে লাগতে পারবে এই জন্য। একটা মেয়ে নিয়ে সুখে বসবাস করতে থাকে ওরা। দুজনের সংসার খুব ভালোভাবেই চলছিল। তবে সুমাইয়ার জন্মের পর থেকে আফজালকে একটু বেশি পরিশ্রম করতে হতো। 5 বছরের বিশাল ব্যবধানে ছোট্ট মেয়ে ফাতিমার জন্ম। আজ 5 বছরের মাথায় স্বামীর মৃত্যু। জীবনটা পুরো এলোমেলো হয়ে গিয়েছে। মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। এই 13 বছরে পিতার কাছে একবারের জন্য যাওয়া হয়নি ইলোরার। এখন কি পিতার কাছে যাওয়া কি উচিত, সেটি ভেবে পাচ্ছি না। কয়েকদিন দুটো মেয়ে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়ে কোনো কাজ না পেয়ে ইলোরা সিদ্ধান্ত নিল পিতার কাছে যাবে। এছাড়া কোনো পথও খোলা নেই। ইলোরার শ্বশুর বেঁচে থাকলে হয়তো এত কষ্ট করা লাগতো না। কিছু না হোক ছেলের বউ মেয়ে দুটোকে ফেলে দিতে পারতো না। ইলোরার বয়স এখন 28 বছর পড়েছে। ওকে দেখতে এখনও সেই 18 বছরের যুবতী লাগে। চেহারা দেখে বোঝার উপায় নেই ও 2 সন্তানের মা। ইলোরার পিতা পাশের গ্রামের প্রভাবশালী ব্যক্তি। বিকালের ভেতরে ইলোরা 2 মেয়েকে নিয়ে প্রীতভিটা দলজিৎপুর গ্রামে প্রবেশ করল। অনেকেই ইলোরাকে দেখে চিনতে পেরেছে, আবার অনেকেই চিনতে পারেনি। না চেনা খুবই স্বাভাবিক। ইলোরা পিতার বাড়িতে পৌঁছানোর আগেই সবর মিয়ার কানে কথাটি চলে গেল। ইলোরার পিতার নাম সবর। যারা খবর দিতে এসেছিলেন তাদের কাউকে তিনি কিছুই বললেন না। সব কথা চুপচাপ শুনল। দুশ্চিন্তা, রাগ কিংবা আনন্দ কোনো কিছুরই ছাপ দেখা মিলল না। উল্টো সবাইকে যার যার বাড়ি চলে যেতে বললেন। অনেকে গেল, আবার অনেকেই থেকে গেল। থেকে যাওয়া লোকদেরও কিছু বললেন না। লোকটা বড়ই অদ্ভুত প্রকৃতির। প্রতিদিনের নিয়ম অনুযায়ী তিনি বাগানে পানি আজও দিচ্ছেন, খুব স্বাভাবিকভাবে। চেহারায় ব্যস্ততার কোনো ছাপ নেই। এরকম স্বাভাবিকতা দেখে গ্রামের লোকেরা দমে গেল। ভাবছিল কিছু একটা অস্বাভাবিক অথবা ভালো কিছু হবে, কিন্তু এরকম কোনো কিছুর লক্ষণ মিলল না। সূর্য প্রায় পশ্চিম আকাশ একে মুছে যাবে অবস্থা এমন সময় ইলোরা বাড়ির সামনে এসে পৌঁছালো। অনেকক্ষণ চিরচেনা বাড়ির দিকে তাকিয়ে থাকলো। শৈশবর কিশোরের দিনগুলোর কথা আজ কেন জানি খুব মনে পড়ছে। কত আনন্দ করেছি এখানে, সবাই মাথায় করে রাখত। কিন্তু কি থেকে কি হয়ে গেল। জীবনটা গোলকধাঁধার মতো, যে কোনো সময় মন নিতে পারে। ইলোরা কি ভেবেছিল আবার এই বাড়িতে ফিরে আসতে হবে? সবই ভাগ্যের পরিহাস। বাড়ির সকলে খবর পেয়েছে ইলোরা আর তার 2 কন্যা এ বাড়িতে আছে। দরজার সামনে সকলেই দাঁড়িয়ে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। সবর মিয়া বাগানে পানি দিচ্ছে এখনও। লোকটা খুবই গম্ভীর স্বভাবের, কাউকে বুঝতে দেয় না নিজের মনের কথা। ইলোরা চলে যাওয়ার পর থেকে প্রতিদিন সবার আড়ালে অনেক কাঁদত। এটা কোনোদিন কেউ জানতেও পারেনি। বাগানে পানি দেওয়া শেষ করে বেরিয়ে আসলো। মেয়ে ও নাতনি দুটোকে দেখে থমকে দাঁড়ালো। পিতা কন্যা সামনাসামনি পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। সময় যেন আজ পুরোপুরি থেমে গিয়েছে। চারিদিকে থমথমে পরিবেশ বিরাজ করছে। সূর্যটাও ডুবছে না। সেও দেখার জন্য পশ্চিম আকাশে দাঁড়িয়ে রয়েছে দেখে এরকমই মনে হচ্ছে। সামনে কি হতে চলেছে কেউই বুঝতে পারছে না। আশেপাশে যারা ছিল সবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বোঝা যাচ্ছে ইলোরা ও সবর মিয়া থেকে অন্যদের চিন্তা বেশি হচ্ছে। ইলোরার পিতার সামনে আসার কোনো মুখ নেই।
তারপরে আসতেই হলো। আছে বড় অসহায়। ছোট্ট ফাতেমা মায়ের আঁচলে মুখ লুকিয়ে রয়েছে। খুবই ভয় করছে ওর, বিশেষ করে সবাই যেভাবে তাকিয়ে রয়েছে সেটা দেখে। সুমাইয়া মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে স্বাভাবিকভাবে, সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে। সবাই কেমন জানি সার্কাস দেখতে এসেছে। সবর মিয়া ধীরু পায়ে ইলোরার পুরো সামনে এগিয়ে আসে দাঁড়ালো। আজ তার পা চলছে না, অবশ্যই আছে। বুকের সমস্ত দুঃখ আজ উপড়ে ফেলতে ইচ্ছা করছে। কোন একটা বাধা এসে সেটিও করতে দিচ্ছে না। সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে তিনটা মাসুম চেহারার দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকলো। সবাইকে অবাক করে দিয়ে তিনি ইলোরাকে জড়িয়ে ধরল। নিজের মনের সাথে আর পারছে না তিনি যুদ্ধ করতে। দুজনের চোখ দিয়েই অবিরাম অশ্রু ঝরছে। আজ সকল দুঃখ বেদনা অশ্রুর মাধ্যমে বিলীন হয়ে যাবে। সুমাইয়ার মা এবং নানার কান্নার সাথে যোগ দিয়েছে। ফাতেমা এখনও আঁচলের নিচে মাথা গুজে রয়েছে। সব কিছুই ফাতেমার কাছে অদ্ভুত লাগছে। এতদিন পর এই বুড়ো বাপের কথা মনে পড়ল। এত অভিমান তোর! একবার তো আসতে পারতি এই কয়টা বছরের ভিতরে। দুঃখ মনের ভেতরে চেপে রাখতে রাখতে অনেক দুর্বল হয়ে গেছি রে। আমি জানতাম তুই একদিন ঠিকই ফিরে আসবি। এক নাগারে কথাগুলো বলল সবর। ইলোরা কোনো কথাই বলতে পারছে না। নিঃশব্দে ফপিয়ে ফপিয়ে বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। ইলোরা নিজেকে কোনো মতে থামিয়ে বলল, আমি তো এসেই পড়েছি, আর তোমাকে মনের সাথে যুদ্ধ করতে হবে না। তিনজনকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো। নতুন করে আজ আবারও বাড়ির আনন্দ ফিরে পেয়েছে এরকমই মনে হচ্ছে দেখে। সত্যি কি সবাই আনন্দিত? ওপর দিয়ে হাসি মাখা মুখ দেখতে পেলেও অনেকে রাগে তেলেবেগুনে জ্বলে উঠছে। বিশেষ করে ইলোরার ভাবিগুলো, তারা কোনোদিনই চায়নি ইলোরা ফিরে আসুক। সবর মিয়ার মোট 6 ছেলে মেয়ে। 5 ভাইয়ের একমাত্র চোখের মনে ছিল ইলোরা, আজও আছে। ইলোরাকে সকলে খুব ভালোবাসত, কিন্তু ওর পালিয়ে যাওয়া বিয়েটাকে কেউ মেনে নিতে পেরেছিল না। তারপরও 5 ভাই চেয়েছিল ইলোরাকে ফিরিয়ে আনতে। ছোট বোন ভুল করতে পারে, সকল ভাইয়েরই উক্তি ছিল এমন। কিন্তু পিতার ভয়ে কেউ ইলোরার সাথে দেখা করার সাহস পায়নি। অনেক রাত পর্যন্ত সকলে মিলে গল্পগুজব করল। ইলোরা চলে যাওয়ার পর থেকে ওর রুমে কাউকে প্রবেশ করতে দেয়নি সবর মিয়া। তালা মেরে রাখা হয়েছিল, কেউ সাহস করে শুনেও নেই। আজ আবার ওই ঘরের তালা খুলল। বাড়ির কাজের মহিলাকে ঘরটা ভালো করে পরিষ্কার করতে বলা হলো। সবার আড্ডার ভেতরে ঘর পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেল। সুমাইয়া খুব সহজেই সবার সাথে মিশে গেছে, কিন্তু ফাতেমা কারো সাথে সেরকম কোনো কথাই বলছে না। বাড়িটা কেমন অস্বাভাবিক লাগছে ওর কাছে। নতুন জায়গা বলে কথা, ফাতেমা অনেকের ভেতরে মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে পাচ্ছে। আরও জায়গাটা ওর কাছে একদম নতুন। যেটুকু কথা বলল তাও নানুর সাথে। নানুকে ওর সব থেকে বিশ্বাসযোগ্য মনে হতে লাগলো। সবর মিয়াও অনেক খুশি। মেয়েটা আশাতে সবার সাথে আবার আগের মতো মিশে যাচ্ছে। ইলোরা ভাবতে পারিনি এভাবে সবাই ওকে আপন করে নেবে। অনেক সময় অনেক কিছু ভাবনার বাইরেই ঘটে। রাতের খাওয়া শেষে সবাই যে যার মতো ঘুমাতে গেল। ইলোরা চিরচেনা সেই ঘরে ঘুমাতে গেল। সাথে সুমাইয়াও মায়ের সাথে ঘুমাতে গেল। ফাতেমা নানুর সাথে ঘুমাবে বায়না ধরল। সবর মিয়াও নাতনিকে না করল না। সবাই যে যার মতোই শুয়ে পড়ল। সব ছেলের বউ সবর মিয়ার কাজ দেখে তেলিবেগুনে জ্বলছে। ইলোরার রুমটাতে ঢুকে খুবই অবাক হলো। সব কিছুই আগের মতোই সাজানো রয়েছে। রুমটা ঘুরতে দেখতে দেখতে চোখ গিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। ফাতেমা নানার সাথে ঘুমাতে যেতে পেরে খুবই খুশি হয়েছে। নানু, মামা, মামি, মামাতো ভাই বোন সবাইকে দেখলাম। নানি কোথায়? তোমার নানি না ফেরার দেশে চলে গেছে তোমার আম্মুকে জন্ম দেওয়ার সময়, আর ফিরে আসবে না আমাদের মাঝে। আচ্ছা, তোমার আব্বু কোথায়? তোমাদের সাথে সে আসেনি কেন? আমার ওপর কি এখনও রাগ করে রয়েছে? আব্বুর কথা নানুর মুখে শুনতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারপরেও খুব স্বাভাবিকভাবে বলল, আব্বুও নানির মতো না ফেরার দেশে চলে গেছে। সবর মিয়া আর কিছু বলল না। মেয়েও নাতিদের দুরবস্থার সময় তাকে পাশে থাকতে হবে খুব ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। দুজনে হাঁটতে হাঁটতে রুমে পৌঁছে গেল। অবশ্য ফাতেমাকে সবর মিয়াই কয়েকবার কোলে নিতে চেয়েছিল, কিন্তু সে বায়না ধরল হেঁটেই যাবে তার হাত ধরে। ফাতেমার ভেতরে নিজের স্ত্রী ও ইলোরাকে দেখতে পেল তিনি। ফাতেমার মিষ্টি কথাগুলো পরিবেশকে আরও মিষ্টি করে তুলেছে।
দুজনে না ঘুমিয়ে সারা রাত গল্প করল। ফাতেমার প্রতিটা কথায় অবাক নয়নে তাকিয়ে থাকলেন তিনি। কত সুন্দর সাজিয়ে কথা বলতে পারে, ভাবতেই দু চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়তে লাগল। সবর মিয়ার ইচ্ছা ছিল ইলোরার মেয়ের নাম রাখবে লোমা, কিন্তু সেই ইচ্ছা পূরণের আগেই পালিয়ে বিয়ে করে ইলোরা। সমস্ত আশায় মাটি হয়ে যায়। আজ সে আশা পূরণ হতে চলেছে। মিষ্টি মামনি, তোমাকে আমি লুমা বলে ডাকতে পারি? ফাতেমা খুবই খুশি হলো নতুন নামটায়। আগের নামের সাথে লুমা নামটাও যুক্ত হলো। সকালের সালাদ লুমাকে নিয়ে আদায় করে বিছানায় দুজনেই গায়ে এলিয়ে দিল। দুজনেই খুব আরামের সাথে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। 12 বছর পর সাভারের রেডিও কলোনির একটা 10তলা বিল্ডিংয়ের 4র্থ তলায় থাকে একটা পরিবার। 2 সন্তান, স্বামী ও স্ত্রীকে নিয়ে পরিবার। বাড়ির কর্তায় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। বড় ছেলে জীবন আর ছোট মেয়ে তৃষা। জীবন রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। বাইরে থেকে ওর ছোট বোন তৃষার দরজা একের পর এক ধাক্কা দিয়ে চলেছে, কিন্তু জীবনের কোনো হুঁশ নেই। জীবন এভাবে প্রতিদিন দুপুর পর্যন্ত ঘুমায়। অন্যদিন মা ও বোন জীবনকে ডাকে না, আজ অতিষ্ঠ হয়ে এভাবে ডাকছে। জীবনের একটা বদ অভ্যাস হলো দরজায় ছিটকানি লাগিয়ে ঘুমায়। এর পেছনে যথেষ্ট কারণও আছে। সারা রাত নেটে ঘোরাঘুরি করে আর দিনই ঘুমায়। তৃষা ওর ঘুমের কোনো অঘটন ঘটাতে না পারে, এই জন্যই দরজায় ছিটকানি মেরেই ঘুমায়। সকাল থেকে জীবনের ফোনে প্রায় 300 বারের মতো রিং হয়েছে। তৃষা রিংটংয়ের আওয়াজ পড়তে পারছে না। মাও ঠিকমতো কোনো কাজ করতে পারছে না। অতিষ্ঠ হয়েই জীবনকে এভাবে ডাকছে ওর বোন। তৃষায় এবার এসএসসি পরীক্ষা দিবে। পরীক্ষার মাত্র 3 মাস সময় আছে। তৃষা লেখাপড়ায় খুবই ভালো। সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল। তৃষা পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। যখনই সময় পায় বই নিয়ে পড়তে বসে যায়। জীবনকে এই নিয়ে অনেক খেপায়, আর ফেসবুকে তো বোনকে নিয়ে ট্রোল করতে ছাড়ে না। প্রতিটা ট্রোল বোনকে ট্যাগ করে ছাড়ে। দিনভর দুজনের ভিতর লড়াই ঝগড়া চলতেই থাকে। জীবন ফেসবুকে টুকিটাকি গল্প লিখে। গল্প লেখাটা ওর এক ধরনের নেশা বলা যায়। বই নিয়ে সেরকম বসে না, তবে পরীক্ষা শেষের রেজাল্টে সবসময় ভালো হয়। ভার্সিটির টপার শিক্ষার্থীদের মধ্যে একজন। জীবন নামটা ওর ডাকনামের মূল কারণ হলো আব্দুল মুহাইমিন, তবে সকলে ওকে জীবন নামে চিনে। জীবন এবার অনার্স 3য় বর্ষে পড়ে। কয়েকদিন ধরে জীবন লেখালেখিতে বেশ উদাসীন হয়ে গেছে। ফেসবুকে আগের মতো দেখা যায় না। আগে যেখানে অনেক রাত করে লেখালেখি করত, সেখানে এখনও একটা আগন্তুক লোকের সাথে কথা বলে। আর নেটে সবসময় পতিতাবৃত্তি নিয়ে বিভিন্ন গবেষণা করে। জীবন কোনো মেয়ের সাথে যেখানে কথা পর্যন্ত বলতো না, সেখানেও পতিতা নিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করছে। মানুষের ভালো হতে অনেক সময় লাগে, তবে খারাপ হতে একটু সময় লাগে না। উদাহরণ হিসেবে জীবনের কথা বলা চলে। নম্র ভদ্র স্বভাবের ছেলেটা এখন পতিতাবৃত্তি নিয়ে বিভিন্ন গবেষণা করছে। সময় বলে দেবে জীবন কেন এসব করতেছে। অনেকক্ষণ ডাকাডাকির পর জীবন ঘুম থেকে উঠল। ঘুম জড়ানো কণ্ঠে জীবন বলল, এভাবে দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আর পাঠার মতো চিল্লাস কেন? তোর মোবাইল দেখ, কয়েক শত বার কে ফোন দিয়েছে। মোবাইলের আওয়াজে আমি পড়তেই পারছি না। দেখ কে দিছে। আর তুই বলে আজ কোথায় যাবি কাল বললি। তৃষার কথা শোনার পর জীবনের চোখ থেকে ঘুম বিলীন হয়ে গেল। সকাল 10টায় ওর একটা পতিতলে যাওয়ার কথা ছিল। একদিন এই বিষয়ে আগন্তুকের সাথে কথা বলে। মাথার কাছ থেকে হাত ঘড়িতে চোখ বুলে দেখে প্রায় 11টা বাজে। 1 ঘন্টায় ইতিমধ্যে দেরি হয়ে গেছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে ওয়াশরুমে ঢুকল। 5 মিনিটের ভেতরে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে বাসা থেকে হনহন করে বেরিয়ে গেল। এদিকে তৃষা ও মা দুজনেই অনেকবার সকালে নাস্তা করে যেতে বলল। সেদিকে কর্ণপাত না করেই বেরিয়ে পড়ল। অনেক দেরি হয়ে গেছে, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। গেটের বাইরে আসার সাথে সাথেই একটা খালি রিক্সা পেয়ে গেল। রিক্সা নিয়ে সরাসরি গন্তব্যস্থলের দিকে রওনা দিল। রিক্সায় উঠেই আগন্তুক লোকটিকে ফোন করলো। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ করলো। ওপাশ থেকে জীবনকে অনেকগুলো কথা শোনালো। সবগুলো কথা মুখ বুজে শুনল জীবন। কোনো কথার উত্তর দিল না। প্রায় ঘণ্টাখানেক পর গন্তব্যস্থলে পৌঁছে গেল। ভাড়া মিটিয়ে কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে হাঁটা ধরল। 10 মিনিট হাঁটার পর একটি বাড়ির সামনে এসে থামল। বাসা থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। তারপরও আরেকবার নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। নিজে থেকেই বলল, সব কিছুই ঠিক আছে।
বাড়িটা আশেপাশের অন্যান্য বাড়ি থেকে অনেক দূরে এবং খুবই নিরিবিলি ও নির্জন জায়গায় বাড়িটা। বাইরে থেকে কিছু বুঝে ওঠার উপায় নেই ভেতরে কি হচ্ছে। গেট পার করে জীবন ভেতরে প্রবেশ করল। ভেতরে মেয়েদের সমাগম প্রচুর। মেয়েরা টাকার বিনিময়ে নিজের দেহকে বিলিয়ে দিতে পিছুপা হয় না। এটি ভাবতেই জীবনের মনটা খারাপ হয়ে গেল এবং এ সকল মেয়েদের প্রতি ঘৃণা হতে লাগলো। প্রতিটা মেয়ে জীবনের গায়ে ঢলে পড়তে চাইছে। অনেক কষ্টে নিজেকে এ সকল মেয়েদের এড়িয়ে এগোতে হচ্ছে। যতই ভেতরের দিকে যাচ্ছে ততই মেয়েদের সমাগম বৃদ্ধি পাচ্ছে। দমটা বন্ধ হয়ে আসার উপক্রম। তারপরেও নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তা না হলে তো সব গবেষণা বিফলে চলে যাবে। জীবনের কানে ব্লুটুথ ইয়ারফোন রয়েছে। ওটার মাধ্যমে জীবন আগন্তুক লোকটার সাথে কথা বলছে আর এগোচ্ছে। লোকটা যেদিকে যেতে বলছে জীবন সেদিকে যাচ্ছে। জীবন একসময় একটা রুমের সামনে এসে দাঁড়ালো। আস্তে কাশি দিয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইল। ভেতর থেকে একটা মহিলা জীবনকে ঢোকার অনুমতি দিল। মহিলাটা বেশ মোটাও, চেহারা কুচকুচে কালো। প্রতিটা কথার সাথে মুখ থেকে খারাপ ভাষা বের হচ্ছে। এরা মানুষরূপী শয়তান। মহিলাটিকে কিছু না বলে একটা কার্ড বের করে দিল। রুমটাতে ঢোকার পর থেকেই জীবনের মনের ভিতরে অস্বাভাবিক লাগছে। এখান থেকে যাওয়ার জন্য মন বারবার ছটফট করছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। মহিলাটি কিছুক্ষণ কার্ডটি ভালো করে পর্যবেক্ষণ করলো। আমাকে কিছু একটা বলতে যেয়ে থেমে গেল। মহিলাটি সৃষ্টি নাম ধরে একটা মেয়েকে ডাক দিল। পাশের রুম থেকে 20-22 বছরের একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার চেহারা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে, কিন্তু যখন কেউ জানতে পারবে এই মেয়েটি একটা পতিতা, তখন কেউ আর তার দিকে এক নজরও ফিরেও তাকাতে চাইবে না। এখানে থাকা সকল মেয়ের দিকে তাকাতে জীবনে ঘৃণা হচ্ছে। উপায় না থাকলেও তাকাতে হচ্ছে। মেয়েটাকে বলল 303 নম্বর রুমে জীবনকে পৌঁছে দিতে। মেয়েটা জীবনকে পিছু পিছু এগোতে ইশারা করল। কিছুক্ষণ চুপ থাকার পর জীবন প্রশ্ন করে বসল, তোমরা কেন টাকার বিনিময়ে নিজের দেহকে পরপুরুষের কাছে সঁপে দাও? কয়েকবার এগিয়ে গেল জীবনের কথাগুলো। জীবনও নাছোড়বান্দা, বারবার প্রশ্ন করেই গেল। অবশেষে বলতে শুরু করলো সৃষ্টি, এখানে যারা আছে কেউই নিজের ইচ্ছাতে দেহ বিলায় না, সবাইকে জোর করে করানো হয়। তোমরা পালিয়ে যেতে পারো না নিজের পরিবারের কাছে? আমাদের সব পথই বন্ধ পালিয়ে যাওয়ার। আমরা অধিকাংশই গ্রামের মেয়ে। আমাদের ভুলিয়ে ভালিয়ে চাকরির কথা বলে কিংবা ভালোবাসার ফাঁদ পেতে এখানে এনে বিক্রি করে দেওয়া হয়েছে। অধিকাংশের ক্ষেত্রে এমনটাই ঘটেছে, তবে আমার বেলা কাহিনীটা সম্পূর্ণ ভিন্ন। জীবন বলল, কী সেই কাহিনী? তাহলে শোনো। আমি ছিলাম পিতামাতার একমাত্র মেয়ে। পিতামাতা দুজনের আদরের মেয়ে ছিলাম। আমার গায়ে ফুলের আঁচড় পর্যন্ত পড়তে দিত না। আমার বয়স যখন 8 বছর, তখন মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তখন থেকে জীবনের মোড় ঘুরতে শুরু করে। কিছুদিনের ভেতরে আব্বু আর একটা বিয়ে করে। বিয়ের পর কিছুদিন ছোট মা খুবই আদর করত আমাকে। সব ছিল লোক দেখানো। কিছুদিন যেতে না যেতেই সৎ মা তার আসল রূপ দেখাতে শুরু করলো। আব্বুর সামনে এমন ভাব করত যে আমাকে সে খুবই ভালোবাসে, তবে বাইরে থাকলে আমার উপর নানান ধরনের অত্যাচার করত। দিন দিন অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে লাগলো। আব্বু সৎমাকে অন্ধের মতো বিশ্বাস করত। অনেকবার আব্বুকে বলেছি অত্যাচারের ব্যাপারে, কিন্তু কোনো লাভ হয়নি। তাতেও ক্ষান্ত হলো না। পরিকল্পনা করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিদিন আব্বু কাজ শেষে ফিরলে একের পর এক মিথ্যা নালিশ করত। এভাবে আমাকে সবসময় চাকরের মতো খাটাতো আর অত্যাচার করত। সব মুখ বুজেই সহ্য করতাম। হঠাৎ একদিন আমাকে আব্বু বলল, তোকে আজ এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। মনে মনে খুবই খুশি হলাম। কতদিন হলো কোথাও ঘুরতে যায়নি। তখন বুঝতে পারিনি আমাকে এখানে নিয়ে আসবে। ভালোভাবে সেজে গুজিয়ে বোরখা পরে আব্বু ও সৎমায়ের সাথে ঘুরতে বের হলাম। আমাকে একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমাকে বসিয়ে রেখে দুজনে একটা মহিলার সাথে আড়ালে কি নিয়ে কথা বলল। অনেকক্ষণ পর তারা আড়াল থেকে বেরিয়ে আসলো। পরে বুঝতে পেরেছিলাম আড়ালের কথাগুলো ছিল আমাকে বিক্রি করার ব্যাপারে। আব্বু বলল, আজ থেকে তুই এই আন্টির সাথে থাকবি। তোকে আন্টি যা বলবে তুই তাই করবি, নয়তো তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলব। আমি মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিলাম। প্রথম কিছুদিন আমাকে ওই মহিলার কাছে রাখলো। সবসময় আমাকে সেজেগুজে থাকতে বলতো। আমি তাই করতাম। হঠাৎ একদিন একটা মাঝবয়সী পুরুষ আমার রুমে ঢুকে দরজা আটকে ফেলে। আমি ভয় পেয়ে যাই।
গলা শুকিয়ে আসে, চোখ মুখ সব ফ্যাকাশে হয়ে যায়। অনেকবার আন্টি আন্টি বলে ডাকলাম, তারপরে কোনো লাভ হয়েছিল না। এরপর থেকে নিয়মিত 1-2 জন আসতো আমার কাছে, নিজের লালসা মিটিয়ে চলে যেত। প্রথম প্রথম খুব কষ্ট হতো, তবে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিই। আর এখন তো ভালোই লাগে। নিজের চেহারা আয়নে দেখতে ঘৃণা হয় আমার। কথাগুলো বলার মধ্যে কয়েকবার সৃষ্টির চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। জীবনের পা আর নড়ছে না। পতিতার সম্পর্কে জীবনের ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। পতিতাদের প্রতি জীবনের কোনো ঘৃণা বা ক্ষোভ এখন থেকে আর রইল না। ওর ঘৃণা সেই সকল নরপিশাচের প্রতি, যারা এই সকল মেয়েদের পতিতা হতে বাধ্য করছে। এদেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে এটি বন্ধ করা সম্ভব না। হাঁটতে হাঁটতে দুজনেই একটা রুমের সামনে এসে থামল। রুমের দরজায় বড় করে লেখা রয়েছে 303। জীবন বুঝতে পারল ওর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে। সৃষ্টি যাওয়ার আগে জীবন একটা কথা বলল, তুমি যদি এই জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ পাও তবে কি করবে? প্রত্যুত্তরে বলল, সে সময় দেখা যাবে। আর এখান থেকে বের হওয়া সম্ভব না। আর একটা কথা, তুমি এখন যার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হবা সে এখানে প্রথম। এটা বলে সৃষ্টি ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। একটা মুচকি হাসি দিয়ে জীবন বলল, এটা আমি আগে থেকেই অবগত আছি। সৃষ্টি জীবনের মুচকি হাসি ও কথাটি শুনে বেশ খানিকটা অবাক হলো। ও যাওয়া থামিয়ে দাঁড়িয়ে গেল, ভাবতে লাগলো মুচকি হাসির রহস্য কী। নিজেকে নিজেই প্রশ্ন করল, সৃষ্টি এটুকু তো বুঝতে পেরেছি এখানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটতে চলেছে, ভালো কিছু নাকি খারাপ কিছু? জীবন সাধারণ কোনো ব্যক্তি না, সাধারণভাবে থাকলেও একটা গোয়েন্দা অফিসার। অবশ্যই এ বিষয়ে কেউই জানে না। 2 বছর আগের কথা। বাড়িতে না জানিয়ে একটা গোয়েন্দা মাঠে দাঁড়ায়, সেখান থেকে ওর চাকরি হয়ে যায়। অবশ্য অফিসারদের কথা অনুযায়ী কাউকে কিছুই বলে না। অফিসারদের নির্দেশ অনুযায়ী বাড়িও কথাটি বলেনি, কেননা বাড়ি থেকেও জানাজানি হয়ে যেতে পারে। ওকে পতিতাবৃত্তি নিয়ে গোপন মিশন দেওয়া হয়েছে সবশেষে। 2 বছর এভাবে সাধারণ জীবনযাপন করছে জীবন। এর আগে গোপনে 3টা মিশন করে। উক্ত মিশনগুলো সফল হয় পরে জীবনের প্রমোশন আর র্যাঙ্ক যাই বলেন ওইটাই বৃদ্ধি করে দেয়। মিশনগুলো ছিল কিছু নেশাদ্রব্য ব্যবসায়ীদের ধরা। এর আগেও অনেকবার গোয়েন্দা ও পুলিশের চেষ্টা করেছে, তবে কোনো লাভ হয়নি। জীবন খুব কৌশলে তাদের ধরে দিতে সাহায্য করে। 3টা মিশনের পর অনেক দিন শুয়ে বসে লাইফটা পার করছিল। হঠাৎ একদিন ফোন করে বলা হয় গোয়েন্দা বিভাগে এসে দেখা করতে। জীবনও দেখা করতে গোপন একটা জায়গায় যায়। ওখান থেকে ওকে মিশন দেওয়া হয়। জীবন পরের দিন থেকে কাজে লেগে যায়। একের পর এক তথ্য পতিতাবৃত্তির সম্পর্কে জোগাড় করতে থাকে। পতিতাদের দালালের সাথেও যোগাযোগ করে ফেলে। তারপর থেকে নিয়মিত দালালের সাথে যোগাযোগ স্থাপন করতে চলতে থাকে। এভাবে পতিতালয় ও পতিতাবৃত্তির সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকে। আর এর শেষ পরিণতি হলো এখানে আসা। এ কারণেই বলা হয় থাকে, তুমি যেটা দেখো সেটা বাস্তব নাও হতে পারে, যেটা তুমি দেখো না সেটাই বাস্তব। মানে তোমাকে যেটা দেখানো হবে তুমি সেটি দেখবে। কথাগুলো বড়ই অদ্ভুত লাগে, তাই না? এটি বাস্তবতা। জীবন ভেতরে প্রবেশ করতেই পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেল। বাহিরের সাথে এই রুমের পরিবেশের কোনো মিল নেই। বড় রুম, শুনশান পরিবেশ। একটা মেয়ে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে রয়েছে। জীবন ব্লুটুথ ইয়ারফোনে কথা বলা লোকটিকে বলল, জায়গা মতো পৌঁছে গেছি। তার পরপরই কেটে দিল। এতক্ষণে লোকটির ঠিকানা গোয়েন্দা অফিস থেকে ট্রেস করা হয়েছে। দালাল লোকটার নাম হলো খালিদ। এতক্ষণে সেনা নিয়ে পৌঁছে গেছে হয়তো। খালিদ যেখানে আছে ওইখানে। বাংলাদেশ সরকার এ বিষয়ে তদন্তের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে। পুলিশ দিয়ে এটা নিরাময়ের চেষ্টা আগে অনেকবার করা হয়েছে, কোনো লাভই হয়নি। এজন্যই এটি সেনাবাহিনীর উপর আর্পিত করা হয়েছে। রুমের চারপাশে মিউজিক বাতি জ্বলছে। লাল নীল আলোয় মেয়েটার দিকে জীবনকে আরও আকৃষ্ট করছে। জীবন জানে কি করতে হবে ওকে। এখন মস্তিষ্কে ঠান্ডা রাখতে হবে। কোনো প্রকার শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না। কয়েকটা দোয়া পড়ে তারপর আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গেল। যত এগোচ্ছে জীবনের হার্টবিটের গতি ততই বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণ পালঙ্কের কারুকার্যের দিকে জীবনে খেয়াল করেনি। কাছে এগিয়ে আসতেই তা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। পালঙ্ক সুন্দর কারুকার্য বিশিষ্ট একটা চাদর বিছানায় বিছিয়ে দেওয়া আছে। দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে গেল।
খাটের প্রতিটা অংশেই সুন্দর ফুল এঁকে অনেক ধরনের কারুকার্য করা রয়েছে। কাস্টমারদের মুগ্ধ করার জন্য এইসব করা। আর যেখানে টাকা যত বেশি, মেয়ে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সুদর্শন হয়। মেয়েটি লাল রঙের একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে গুটিসুটি মেরে বসে রয়েছে। চেহারা দেখার কোনো উপায় নেই, তবে হাতের কিছু অংশ বাইরে বেরিয়ে রয়েছে। হাতটা দেখতে খুবই সুন্দর লাগছে। জীবন হাত দেখে মেয়েটার চেহারা সম্পর্কে কল্পনা করতে লাগলো। মানুষ চাইলে কল্পনা দিয়ে দুনিয়ার সব কিছুই করতে পারে, শুধু আল্লাহ কি হয়তো কল্পনা করে কোনো আকৃতি বা অবয়ব দিতে পারে না। কারণ আল্লাহর আকৃতি সম্পর্কে কোনো বর্ণনা কোরআন বা হাদিস কোনো জায়গায় নেই। সব জায়গায় বর্ণনা আছে আল্লাহ প্রতিটি জায়গায় বিরাজমান ও তাকে কোনো প্রকার নিদ্রায় ধরতে পারে না। আলতো করে মেয়েটির পাশে যে বসল। বসার সাথে সাথেই মেয়েটা অর্ধ হাত মতো নিচের দিকে চলে গেল। এখানে আসার পর থেকে একের পর এক বিস্মিত হচ্ছে জীবন। প্রতিটা ক্ষেত্রে জীবন নিজেকে অদ্ভুতভাবে প্রকাশ করতে যাচ্ছে। প্রতিটা অভিব্যক্তি অসাধারণ। অনেকক্ষণ বসে থাকার পরও মেয়েটি একটু নড়ল না, চুপ করে বসে রয়েছে। জীবন কি করবে ভেবে না পেয়ে মেয়েটির হাতে স্পর্শ করল। সাথে সাথে জীবনের শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগলো। তখনই মোবাইলটা বেজে উঠল। ফোনটা বাজার সাথে সাথে মেয়েটি নড়ে চড়ে বসল। মনে হলো ভয় পেয়ে গিয়েছে। জীবন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। খানিকটা সরে যে মোবাইল রিসিভ করলো। ওপাশ থেকে বলল, পুরো বাড়ির নকশা সম্পর্কে বিস্তারিত বলো। তাড়াতাড়ি, আমরা আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাব। মোবাইলটা কেটে দিয়ে প্রয়োজনীয় সব তথ্য টাইপিং করে পাঠিয়ে দিল। মেয়েটি একই জায়গায় স্থির হয়ে বসেই রইল। জীবন এবার সরাসরি মেয়েটার হাত ধরল। আবার আগের মতোই বিদ্যুৎ প্রবাহিত হতে লাগলো। নিজেকে সংবরণ করে বলল, এই মেয়ে, এভাবে চুপ করে বসে আছো কেন? আর ঘোমটা দিয়ে সেই কখন থেকে বসে রয়েছ? কিছু তো বলো। আর এভাবে চুপ করে থাকা মেয়েকে আমার পছন্দ হয় না। মেয়েটি তাও কোনো কথা বলল না। এক প্রকার জোর করে ঘোমটা খোলার চেষ্টা করলো। মেয়েটা তখনই অদ্ভুত একটা কাজ করে বসল। জীবন পুরোপুরি অবাক হয়ে গেল, ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটির সুর খুবই মধুর, কান্নার সুরটাও সুমধুর লাগছে জীবনের কাছে। মেয়েটির সুরে জীবন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। কান্নার সাথে সাথে আকুতি মিনতি করতে লাগলো। প্রতিটা কথায় গানের মতো মনে হতে লাগলো। সুরটা বড়ই মায়াবী। মেয়েটি কাঁদছে আর বলছে, দয়া করে আমার সাথে কিছু করবেন না। আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। এখানে আমার দম বন্ধ হয়ে আছে। কয়েকবার মেয়েটিকে থামতে বলেও কোনো লাভ হলো না। একই কথা বারবার বলে যাচ্ছে মেয়েটি। জীবন হঠাৎ করে মুখে গায়ের জোরে একটা চর বসিয়ে দিল। সাথে সাথেই ঘোমটাটা মুখ থেকে সরে গেল। মেয়েটা পুরোপুরি চুপসে গেছে। ফ্যাকাশে মুখে মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জীবন মন্ত্রমুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। আকাশের পরই জমিনে নেমে আসে, এরকমই মনে হতে লাগলো ওর। প্রথম দেখাতে ভালোবাসা নামক একটি কথা আছে, জীবনের সাথে সেটাই ঘটল। নিজের মনের ভিতরে চর দেওয়ার কারণে অনুতপ্ত হলো। যাই হোক, জীবন মেয়েটির কাছে গিয়ে বসল এবং চর দেওয়ার জন্য মাফও চাইল। জীবনের প্রচুর রাগ উঠে গিয়েছিল। কয়েকবার কান্না থামাতে, আকুতি মিনতি করতে মানা করার পরেও করার কারণেই এমন চর দিল। সত্যি, আপনি আমার সাথে যা করতে আসছেন করবেন না। কেন, কি মনে হচ্ছে তোমার? আর তোমার বাড়ি কে কে আছে? জীবন বলল, নানু ভাই ছাড়া আপন কেউ নাই বললে চলে। পিতা মাতা বা বড় ভাই অথবা বোন কেউ নেই। আব্বু সেই ছোটবেলায় মারা গেছে। আম্মুকে নানু আবার বিবাহ দিছে। আম্মু এখন তার শ্বশুর বাড়ি থাকে। আর বড় একটা বোন ছিল, তারও বিয়ে হয়ে গেছে। এখন আপন বলতে নানুই আছে। মানে যতদিন এইখানে ছিলাম ততদিন নানাই ছিল একমাত্র আপন ব্যক্তি। মেয়েটার কথা শুনে মনে মনে অনেক দুঃখ পেল। কেননা খুবই নিঃস্ব মেয়েটা। পরীর মতো ফুটফুটে দেখতে একটা মেয়ে কতটা অসহায়, জীবনের সামনে মেয়েটি না থাকলে বুঝতে পারত না। মেয়েটা কি আমার জীবন সঙ্গী হবে যদি বলি? মনের ভেতরে নানান ধরনের প্রশ্ন উকি দিচ্ছে জীবনের। এসব তো আর জীবন বলতে পারছে না সরাসরি। তারপরেও একটু চেষ্টা করে দেখবে কি করা যায়। যেই ভাবা সেই কাজ। আচ্ছা, তুমি এখান থেকে মুক্ত হলে কোথায় যাবা? জানি না কোথায় যাব। হেয়ালিভাবেই কথাটি বলল মেয়েটা। কেন, নানুর কাছে ফিরে যাবে না? নানুর কাছে ফিরে যাওয়া সম্ভব না। অনেক ঘটনা আছে এর পেছনে। যদি মুক্ত পাই, আল্লাহ যেটা ভাগ্যে রাখে সেটি করব ইনশাল্লাহ। যেদিকেই চোখ যায় সেদিকেই যাব। হয়তো এখান থেকে কোনোদিন মুক্তি মিলবে না, আর আপনার মতো ভালো মানুষও মিলবে না।
মেয়েটি বলল, জীবন নিজেকে সংবরণ না করে বলেই ফেলল, আমাদের বাড়িতে থাকতে যদি কোনো অসুবিধে না থাকে তাহলে আমাদের সাথে থাকতে পারো। কথা দিচ্ছি সবাই তোমাকে মাথায় করে রাখবে, কোনো সময় কোনো কিছুর কষ্ট দিবে না। থাকবা তুমি? জীবন কথাগুলো বলছিল আর মেয়েটি বাচ্চাদের মতো কাঁদছিল। কান্না করা অবস্থায় মেয়েটিকে আরও বেশি সুন্দরী লাগছিল। এখনের কান্না হলো সুখের কান্না। মেয়েটির সম্মতির সূচক মাথা নাড়ল। জীবনের মনে লাড্ডু ফুটতে লাগলো। মনে ছিল না মেয়েটির নাম জিজ্ঞাসা করার কথা, তবে মনে পড়াতে শুনে ফেলল জীবন, নাম কি তোমার? আমার নাম লুমা। নানু আমাকে এই নামটা ভালোবেসে দিয়েছিল, তখন থেকেই আমার নাম লুমা। কিন্তু এখান থেকে মুক্ত হব কি করে আমি? একটু ধৈর্য ধরো। এই কথাটি শেষ করার আগেই বাইরে ছোটাছুটির আওয়াজ পেল দুজনেই। লুমা বুঝতে পারল না বাইরে কি ঘটছে, কিন্তু জীবন ঠিকই বুঝে গেছে সেনারা পুরো এরিয়া ঘিরে ফেলেছে আর ভিতরে ঢুকে পড়েছে। লিমো মুখটা মলিন করে বসে রয়েছে। জীবন আশ্বস্ত করে বলল, ভয়ের কোনো কারণ নেই। আজ থেকে তোমরা সকলেই মুক্ত হতে চলেছ এই জাহান্নাম থেকে। প্রতিটা কথাতেই অবাক হচ্ছে লুমা। বড় অদ্ভুত লাগছে জীবনকে ওর কাছে। সবথেকে বেশি রহস্যময় লাগছে কথাগুলো। বাড়ির চারপাশ সেনারা ঘিরে ফেলেছে। এই মিশনটা যে পরিচালনা করছে তার নাম রফিক। মিশনটা খুবই সতর্কতার সাথে করা হয়েছে। ওপর থেকে অনেক ধরনের চাপ থাকার পরেও মিশনটি সম্পন্ন করছে রফিক। মিশনে কোনো ঝামেলা না হয় এজন্য বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের সাথেও রাখছে প্রতিটা মুহূর্ত লাইভ সম্প্রচার করা হচ্ছে। সবকিছু অনেক আগে থেকেই পরিকল্পনা করা। বাস্তবে রূপ নিতে সাহায্য করেছে জীবন। সাধারণ বেশে রফিকও তার কিছু সহকর্মী ভেতরে প্রবেশ করল। বাইরে সবাই অপেক্ষা করছে নির্দেশের আশায়। আদেশ মিললেই সকল সেনা ভেতরে প্রবেশ করবে। রফিক ভেতরে ঢুকে পর্যবেক্ষণ করছে আর জীবনের দেওয়া ম্যাপ অনুযায়ী এগিয়ে চলছে। ইতিমধ্যে তারা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল। সাথে সাথে সবাইকে চারপাশ দিয়ে ভেতরে ঢুকতে বলল। কাউকে বাইরে বের হতে দিতে মানা করল। পতিতা মেয়েদের আলাদা, যাদের কারণে মেয়েরা পতিতা হয়েছে তাদেরকে আলাদা, ও যারা মেয়েদের শরীর পিপাসু তাদের আলাদা দাঁড় করানো হলো। সাধারণ সেনা ও অফিসাররা একটা বিষয় দেখে খুবই অবাক হলো, কিছু লোকেদের দেখে। এখানে সব শিল্পপতি আর বড় বড় নেতারা রয়েছে। সব কিছুই লাইভ সম্প্রচার হচ্ছে। রফিকরা প্রতিটা রুম সার্চ করছে আর সকল লোকদের বাইরে বের করে আনতেছে। অধিকাংশই খালি গায়ে ল্যাংট পরা। এই চিত্র সরাসরি সারা দেশের মানুষ দেখছে। জীবনকেও রুম থেকে বের করা হলো। রফিক জীবনকে একটা ধন্যবাদ দিল। ধন্যবাদে জীবনের মনের স্বাদ মিটল না। রফিককে অনুরোধ করলো লুমাকে ওর সাথে নিবে। রফিক লুমার সম্মতি জানতে চাইলে মেয়েটা হ্যাঁসূচক মাথা নাড়াল। রফিক বলল, তাহলে আর কি বলার, তোমার সঙ্গে যেহেতু যেতেই চাচ্ছে তুমি সঙ্গে করেই নিয়ে যাও, তবে মেয়েটার খেয়াল রেখো। রফিক ও জীবন গল্প করতে করতে বাইরে বেরিয়ে এলো। সকলের বুঝতে বেশি সময় লাগলো না, জীবনের মাধ্যমেই এখানের এই মিশন সফল হয়েছে। বাংলাদেশের সব নামি দামি শিল্পপতি জাবেদ, তারিক, রিয়াজ, সাদিক, শাহরিয়ার, নাজমুল সহ আরও অনেকে এখানে রয়েছে। নেতাদের মধ্যে রহমত, মাসুদ, সালমান সহ আরও লোক রয়েছে যারা দেশে খুব নামকরা ব্যক্তিবর্গ। সব টিভি চ্যানেলের লোক এসব শিল্পপতি ও নেতাদেরকে একের পর এক প্রশ্ন করছে। হঠাৎ উল্টো দিক থেকে গুলি করার আওয়াজ আসলো। একটা মহিলা মাটিতে লুটিয়ে রয়েছে। মহিলাটি আর কেউ নন, স্বয়ং এই পতিতালয়টাকে যিনি পরিচালনা করেন। সকল সাংবাদিক রফিকের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, মহিলাটি একজন সেনার কাছ থেকে বন্দুক নিয়ে গুলি করতে অগ্রসর হন তার দিকে। এই জন্য তিনি নিজেকে আত্মরক্ষার জন্য শ্যুট করে এবং সেটি কপাল ভেদ করে চলে যায়। মহিলাটি জায়গায় মৃত্যুবরণ করে। কিন্তু এখানে ঘটছিল সম্পূর্ণ বিপরীত কিছু, যেটা লোকচক্ষুর আড়ালেই থেকে গেল। সারা বাংলাদেশের নিউজের প্রধান খবর, আজ দুপুরে সাভারের গোপন একটা পতিতালয় থেকে নির্যাতিত পতিতা মেয়েদের উদ্ধার করা হয়েছে। এর পেছনে দেশের নামি দামি শিল্পপতির নেতারা যুক্ত রয়েছে। সবশেষে আরেকটি গরম খবর হলো, পতিতালয়টি যে মহিলা পরিচালনা করত সে এক সেনার বন্দুক কেড়ে নিয়ে অফিসার রফিককে মারতে চেষ্টা করে। তৎক্ষণাৎ রফিকের পাল্টা শুটে জায়গায় মারা যায়। মহিলাটির নাম হলো রোদেলা। রোদেলার বাকি সহকর্মী, নেতা ও শিল্পপতির জেলখানায় বন্দী করা হয়েছে। নির্যাতিত পতিতা মেয়েদের তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরও জানা গেছে এর পেছনে অনেক মেয়ের পিতামাতা দায়ী।
রোদেলা কিভাবে মারা গেল? সবাই এই বিষয় নিয়ে ভাবছেন, তাই তো? আর ওখানে মূলত কি হয়েছিল সেটিও ভাবছেন। সংবাদ মাধ্যমকে যেটা বলা হয়েছে সেটা কি সত্য ছিল? আসলে মোটেও সেটি ঘটেনি। সবাইকে বাইরে এনে দাঁড় করানো হলে সংবাদ মাধ্যমের লোকজন শিল্পপতি ও নেতাদের দিকে ফোকাস করছিল। এদিকে রফিক আর জীবন ছিল রোদেলা আর সহকর্মীদের পাশে। রোদেলা ওদের দুজনকে উদ্দেশ্য করে অসংখ্য নোংরা কথা বলছিল দুজনেই। মেনে নিয়েছিল, তবে সর্বশেষে বলল, জেলখানায় আমাকে কতদিন আটকে রাখবি? 1 মাস, 2 মাস, এর থেকে বেশি পারবি না। তারপর তোদের দুজনকেই দেখে নেব। আমি বেঁচে থাকতে তোদের পরিবারের কাউকে বাঁচতে দেব না এবং আবার পতিতাবৃত্তি চালু করব। কথাগুলো শুনে জীবন ও রফিক দুজনেই প্রচুর রেগে গেল। দুজনের সারা শরীর জুড়ে গরম আভা বের হতে লাগলো। জীবন বুঝতে পারল, রোদেলা বেঁচে থাকা মানে সমাজে একটি বাড়তি অভিশাপ থাকা। এই পৃথিবী থেকে রোদেলা নামক আগাছাটা উপড়ে ফেলতে হবে। এতে যাই হোক আমার, সেই ভাবা সেই কাজ। জীবন হঠাৎ রফিকের হাতে থাকা বন্দুকটা নিয়ে রোদেলার কপালে নিশানা করে শুট করে দিল। নিশানাটা পুরোপুরি নির্ভুল হলো। রোদেলাও সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ল। সবাই অবাক হয়ে যায় জীবনের কাজটা দেখে। অনেকে খুব খুশি হয়। রফিক তৎক্ষণাৎ জীবনের হাত থেকে বন্দুকটি নিয়ে নিল। রোদেলার পাশে থাকা সেনার সদস্যকে ইশারা করল ওর গুলিটা রোদেলার হাতে রেখে দিতে। কাজগুলো এত দ্রুত হয়ে গেল যে যারা সরাসরি দেখছিল তারা বাদে কেউ কিছু বুঝতে পারল না। সরাসরি দেখা লোকগুলোর কাছে ঘটনাটা স্বপ্ন মনে হচ্ছিল। তারপরে ঘটনা তো সবাই জানে। ওখান থেকে লুমাকে নিয়ে সন্ধ্যায় সরাসরি বাড়িতে চলে আসলো জীবন। রফিক বলেছে যে কোনো প্রয়োজনেই তাকে ফোন করতে। কোনো কিছু 7-5 না ভেবেই লুমাকে বাড়ি নিয়ে আসলো। এখন আম্মু আব্বু কী বলে আল্লাহই ভালো জানে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ধ্যানে মগ্ন কথাগুলোই ভাবছিল জীবন। লুমার আলতো খোঁচায় ধ্যান থেকে বাস্তবে ফিরে আসলো। কলিং বেলটা কয়েকবার চাপতেই জীবনের ছোট বোন তৃষা এসে দরজা খুলে দিল। জীবনের সাথে অচেনা মেয়েটাকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। লুমাকে দেখে তৃষার পছন্দ হয়ে গেল। মনে মনে ভাবি হিসেবে গ্রহণ করে নিল। ওপরে ওপরে ভাইয়ের ওপর মিথ্যা রাগ দেখালো। জীবনকে কোনো পাত্তা না দিয়ে তৃষা লুমাকে নিয়ে ভেতরে চলে গেল আর জীবনকে দরজাটা লাগিয়ে আসতে বলল। দুজনেই কথা বলতে বলতে সরাসরি রান্নাঘরে চলে গেল। আসলে তৃষা একাই বকবক করছে। লুমার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। এদিকে জীবন সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। জীবনকে দেখলে মনে হচ্ছে ও এবাড়ির কেউ নয়। আবার ভালো লাগছে, লুমাকে নিয়ে যে ভয় ছিল তার কিছুটা কেটে গেল। কেননা তৃষার সাথে ভালো লেগেছে মানে আম্মুকেও পটিয়ে মানিয়ে নেবে ও। তৃষার সাথে লুমা 2-1টি ভাঙা ভাঙা কথা বলছে রান্নাঘরে পৌঁছনের পূর্বে। অচেনা জায়গায় মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। ফাতেমার সাথে মেয়েটিকে দেখে ওর মা পুরোপুরি অবাক হয়ে বলল, মেয়েটিকে? ফাতেমা বলল, আমি কিভাবে বলবো সেটা ভাইয়ের কাছেই শোনো। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই অপদার্থটার সাথে ফুলের মতো টুকটুকে মেয়ে কিছুর সাথে কিছু মিলাতে পারল না। আমি স্বপ্নে নাকি বাস্তবে আসি তৃষা? একটু চিমটি কেটে দেখতো, কোথাও মেয়েটাকে ভুলে ভালে নিয়ে আসেনি তো? জীবন সম্পর্কে এই ধরনের কথা শুনে লুমা মুচকি হাসল। আবার অবাকও হলো, জীবন যে গোয়েন্দা তারপরেও ওর মা ও বোনকে অপদার্থ বলছে। লুমা তারপরেও কোনো কিছু মুখ ফুটে বলল না, শুধু শুনেই গেল। অবশ্য ওর শুনতে খুবই ভালো লাগে। রাতের খাবার পর লুমাকে নিয়ে সবাই গোল হয়ে বসল। এর ভেতরে কিছু সময় লুমার সাথে কেউ কোনো প্রশ্ন করেনি। জীবন ও আব্বু একপাশে বসেছে আর বিপরীতে লুমা, তৃষা ওর মা 3 জনে একসাথে। ইতিমধ্যে সবাই লুমার নামটা যেন জেনে গেছে। লুমা সবার নাম জেনে গেছে। লুমা, তুমি ভাইয়ার সাথে এখানে আসলে কিভাবে? আর তোমাদের ভালোবাসা কিভাবে শুরু আমাদের একটু বলবে? লুমা উত্তরে বলল, তৃষা আপু, তুমি যেটা ভাবছো সেটা মোটেও সত্য নয়। সত্যটা জানতে হলে 12 বছর পূর্বে ফিরে যেতে হবে। ফিরে দেখা। 5 বছর বয়সে পিতাকে হারালাম। এরপর আমরা নানু বাড়িতে চলে আসি। খুব আনন্দের দিনগুলো পার করছিলাম। একমাত্র বন্ধু নানু ভাই। আম্মুর বিয়ের পর থেকে আম্মুকে নানা ভাই পুনরায় বিবাহ দেয় বড় ধুমধামের সহিত। বিয়েতে অনেক নামি দামি লোক আসে। আমাকে আম্মুর সাথে নতুন আব্বুর বাসায় নিয়ে যেতে চায় নতুন আব্বু। তবে নানুকে ছেড়ে যেতে আমি নারাজ ছিলাম। নানু আমার তার কাছে থাকার আগ্রহ দেখে নিজের কাছে রেখে দিল।
নতুন আব্বুর আগেও বিয়ে হয়েছিল, সেই পক্ষে 2টা ছেলে ছিল। বড়জন আমার সমবয়সী আর ছোটজনের বয়স আমার থেকে 2 বছরের ছোট। আমাদের 4 জনকে একসাথে রাখবে সেটাই চেয়েছিল, তবে সে আর সম্পূর্ণ হলো না আমার জন্য। নতুন আব্বুর আগের স্ত্রী মারা যাওয়ার আগেই আম্মুকে বিয়ে করে। সুমাইয়া ওর আম্মু নতুন আব্বুর সাথেই গেল। তখন থেকেই আপন বলতে নানু ভাই রইল। নানু ভাই সবসময় আমাকে তার নিজের কাছে রাখত, কোনো সময় চোখের আড়াল হতে দিত না। সময়ের সাথে সাথে আমি স্কুলে ভর্তি হলাম। মাঝে মাঝে আম্মু ও নতুন আব্বু এবং সুমাইয়া আপা ওই ভাইরা আসতো দেখা করতে। 2-1 দিন থেকেও যেত। তারা যে কদিন থাকতো খুবই আদর করত। 2 ভাইয়ের বড়জনের নাম ছিল বান্না আর ছোটজন রাকিব। এ বাড়িতে আসলে রাকিব সবসময় আমার কাছে থাকতো। দুজনে খুব খেলা করতাম। মামাতো ভাই ও বোনেরা এটি দেখে খুব জ্বলত। যতবার ওনারা এখানে আসে বেড়াতে, ঠিক ততবার নিয়ে যেতে চাইছে আমাকে, কিন্তু আমি যাইনি। এভাবে নানুর ছায়াতলে বড় হতে থাকি। লেখাপড়ায় ভালোই ছিলাম, দিন দিন আরও ভালো হতে থাকলাম। একসময় শ্রেণীর সেরা শিক্ষার্থী হয়ে উঠলাম। কারোর সাথে সেরকম মেলামেশা করতাম না, একা একাই থাকতে পছন্দ করতাম। কিন্তু কথায় আছে, মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। আমার ক্ষেত্রে তাই ঘটল। সেবার আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। স্কুলে নতুন একটা ছেলে ভর্তি হলো। ছেলেটাকে যতই দেখতাম মনের ভেতরে ঠিক ততটাই ভালো লাগা কাজ করত। সুযোগ পেলেই ছেলেটাকে দেখতাম, তবে কাউকে কিছু বুঝতে না দিয়েই। কখনো কথা বলার সাহস হতো না। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। অনেক কিছুই বুঝতে শিখেছি এখন। বয়ঃসন্ধিতে পা দিয়েছি, অথবা দিব ঠিক মনে নেই। চেহারা ভালো হওয়ার পরেও কোনো অহংকার ছিল না আমার ভিতরে। সময়ের সাথে সাথে শ্রেণীর সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। ছেলেটার সাথে প্রথম কথা হয় জেসির এক দোয়া অনুষ্ঠানের সময়। তারপর থেকে নিয়মিত কথা বলতে থাকি। সময়ের সাথে সাথে সম্পর্ক গভীর হতে থাকলো। ছেলেটার নাম ছিল খালিদ। এই 1.5 বছরে সেরকম কিছুই ঘটেনি, সবকিছু স্বাভাবিক চলতে থাকে। কিন্তু আমরা যখন 10ম শ্রেণীর মাঝামাঝিতে পড়ি, ঠিক ওই সময় জেরিন নামের একটি বান্ধবী হারিয়ে যায়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হই, কিন্তু পথে মধ্যে হারিয়ে যায়। খবরের কাগজ সহ বিভিন্ন টিভি চ্যানেলে খবর হয়, কিন্তু কোনো খোঁজ মিলে না জেরিনের। ওর পিতামাতার অবস্থা পাগল প্রায়। গুজব শোনা যায় হারানোর আগে জেরিনকে খালিদের সাথে দেখা গিয়েছিল। খালিদের কাছে জানতে চাইলে ও বলে ওর সাথে ওই দিন জেরিনের কোনো কথাই হয়নি। খালিদকে অন্ধের মতো ভালোবাসায় ওর কথাই আমি বিশ্বাস করিনি, কিন্তু অন্যরা সন্দেহের চোখে দেখত। অনেকেই খালিদের সাথে কথা বলতেও মানা করেছে। যারা নিষেধ করছিল তাদের সম্পর্ক নষ্ট করে দেয়। খালিদকে দেখে বোঝার উপায় ছিল না এ ধরনের ছেলে হতে পারে। তরতর গতিতে সময় এগোতে থাকে। আমিও এসএসসি পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হই। খালিদও একই কলেজে ভর্তি হয়। কলেজে ওঠার কিছুদিনের ভেতরে খালিদ আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই। খালিদকে যেখানে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, সেখানেও নিজের স্বার্থ হাসিল করার জন্য ভালোবাসার অভিনয় করতে থাকে। আমি ওর দেওয়া প্রতিটা টুপি গিলতে থাকি। কথাই আছে, অন্ধের মতো কাউকে ভালোবাসা আর বিষ খাওয়া একই কথা। যতক্ষণে সত্যটা জানতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের ভালোবাসা চলতে থাকে। ও সরি, শুধু আমার অন্ধের মতো ভালোবাসা। আমি কখনো ভালোবাসায় কোনো ঘাটতি রাখতাম না। খালিদ হঠাৎ একদিন বলল আমাকে, আমি আর এভাবে থাকতে পারছি না, চলো আমরা বিয়ে করে ফেলি। তৎক্ষণাৎ খালিদকে কিছু বললাম না। ওর কাছ থেকে 2 দিনের সময় নিলাম। নানু ভাই আমাদের ভালোবাসার সম্পর্কে সব কিছু জানতো সেই প্রথম থেকে। নানু ভাই ছিল আমার জীবনের সেরা বন্ধু। নানু ভাইকে খালিদের প্রস্তাবের ব্যাপারে সব কিছু খুলে বললাম। তিনি আমাকে একটা কথা বলেছিল, যেটি করবি ভেবেচিন্তে করবি নানু ভাই। তুমি বড় হয়েছ, তোমার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সময় হয়েছে। এজন্য বলবো, তোমার কাছে যেটা সঠিক মনে হয় সেটি করবে। তোমার প্রতিটা পদক্ষেপে আমার সাহায্য পাবে। আমি সিদ্ধান্ত নিলাম খালিদকে বিয়ে করব। ও পালিয়ে বিয়ে করার কথা বলার সাথে সাথেই আমি রাজি হয়ে গেলাম। আমরা পালিয়ে গেলাম বাড়ি থেকে। অবশ্য নানু আমাকে এগিয়ে দিয়ে গিয়েছিল। এবার জানতাম আমার সাথে এমনটা ঘটবে। আমাকে নিয়ে সরাসরি সাভারের একটা বাড়িতে নিয়ে আসে। ওইখানে আমরা 2 দিন থাকি। অবশ্য তখনও আমরা বিয়ে করিনি, আবার কোনো প্রকার শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। খালিদ শারীরিক সম্পর্ক করতে চায়, তবে আমি বাধা দিয়ে বলি, বিয়ের আগে এসব করা যাবে না।
খালিদও আর কিছু করেনি। দুদিনের দিন সকালে খালিদ বাসায় একটা মহিলাকে নিয়ে আসে। আমাকে বলে কিছুদিন ওনার সাথে থাকতে হবে। খালিদ কি যেন একটা কাজে কোথাও যাবে। খালিদের কথা মতো আমিও মহিলাটির সাথে যাই। মহিলাটি আর কেউ নয়, উনি পতিতালয়ের প্রধান রোদেলা, যাকে আপনি শ্যুট করেছিলেন। লোমার কথায় জীবনের দিকে তৃষা আর ওর আম্মু আব্বু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ জীবনের আম্মু নিজের ছেলেকে নিয়ে গর্বিত। লোমাও একটু থেমে নিল, তারপর বলতে শুরু করলো। তারপর আমাকে মহিলাটি কয়েকদিন ওনার বাড়ি রাখে। আমিও ভালো মনে ওনার বাড়িতেই থাকি। একদিন হঠাৎ আমাকে ভালোভাবে সাজতে বলে, কারণ জানতে চাইলে তখন বলে, তোর কি মনে হয় খালিদ আমার কাছে রেখে গিয়েছে আবার ফিরে আসবে বলে? এটা সম্পূর্ণ ভুল। ওর পেশা হলো মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আমার কাছে বিক্রি করে দেওয়া। ভয় নেই, আমি তোর সাথে কোনো দুর্ব্যবহার করব না। তুই শুধু নিজের শরীরকে পুরুষের কাছে উৎসর্গ করবি। মহিলাটির কথা শুনে খালিদের প্রতি ঘৃণা হতে লাগলো। তখন আমার ভুল ভাঙল, কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছিলাম। ওখান থেকে বের হওয়ার সমস্ত পথই বন্ধ হয়ে গিয়েছিল। দুইবার পালিয়ে যাওয়ার চেষ্টাও করি, কিন্তু সব কিছুই বিফলে যায়। শেষমেশ নিজের কাছে হেরে যায়। পতিতা বৃত্তকে মেনে নিই, আর এরপর আপনি আসেন ওসিলা হয়ে আমাকে বাঁচাতে। তারপরের ঘটনাটা খুবই সংক্ষিপ্ত। সেটি হলো আপনার সাথে আপনাদের বাড়িতে আসা। জীবন, তৃষা আর ওদের আম্মু আর আব্বু চারজনের চোখ দিয়ে অশ্রু টপ টপ করে ঝরে পড়ছে। লুমাও কাছে। এখন তুমি কি করতে চাও? জীবন প্রশ্ন করলো। লেখাপড়া করতে চাই, জানি না করতে পারবো কিনা, তবে করার খুব ইচ্ছা। লুমা বলল, ধরে নাও তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন থেকে তোমার লেখাপড়ার সকল দায়িত্ব আমার। জীবন বলল। লুমা আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করল এবং জীবন ও তার পরিবারকে ধন্যবাদ জানালো এই বিপদের সময় ওর পাশে থাকার জন্য। 10 মাস পর, এই কয়েক মাস জীবনের পরিবার লুমার সকল বিষয়ে খেয়াল রেখেছে। 5 দিন পর লুমার এইচএসসি পরীক্ষা। লুমার নানুবাড়ির সেই কলেজটাতেই পরীক্ষা দিবে। জীবন ওর প্রশাসনিক শক্তি কাজে লাগিয়ে পরীক্ষার সমস্ত বন্দোবস্ত করে। নিজের গ্রামে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না লুমার। মূলত লুমার ভিতরে ভয় কাজ করতে, লোকে কি বলবে সেটি ভেবে। কিন্তু জীবনের কিছু কথা শুনে লুমার সমস্ত ভয় কেটে গেল। কথাগুলো ছিল এমন, তোমার চলার পথে অনেক বাধা আসবে, বিভিন্ন লোকেরা বিভিন্ন প্রকার কথাও বলবে, কিন্তু কেউ তোমাকে এক মুঠো খাবার দিবে না। এরকম লোকেদের কথার ভয়ে তুমি তোমার জীবন থেকে একটি বছর কেন হারাবে? তোমাকে যে যাই বলো, তোমার জায়গা থেকে তুমি ঠিক থাকলেই জগৎ ঠিক। আরও একটি কথা, তোমার প্রকৃত বন্ধু কোনো সময় তোমার দুর্বলতা তুলে ধরে কষ্ট দিবে না এবং দুর্বলতার সুযোগ পেয়ে কোনো ক্ষতি করবে না। সে সবসময় তোমাকে সান্ত্বনা দেবে এবং পাশে থেকে সাহায্য করবে। বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায়। তুমি জীবনে যত বড় হও না কেন, প্রকৃত বন্ধুকে কখনো হারাবা না। জীবনে প্রকৃত বন্ধু পাওয়া বড়ই কঠিন। প্রকৃত বন্ধু যে কেউ হতে পারে, সে তোমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, অন্যান্য আত্মীয়, তোমার শ্রেণীকক্ষের বন্ধু। এবং যে কেউ হতে পারে, নিজেকে কোনো সময় নিঃস্ব মনে করবা না। তোমার সাথে কেউ না থাকলেও মহান আল্লাহ তাআলা সবসময় থাকবে। এজন্য প্রতিটা কাজের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং সবসময় আল্লাহকে স্মরণ করবা। লুমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজ রওনা দিচ্ছে রঘুনাথপুর। হয়তো কোনোদিন আর ভালোবাসার কথা লুমাকে বলা হবে না জীবনের। লুমার স্বপ্ন পূরণের জন্য নিজের ভালোবাসাকে এভাবে আড়াল করে যাবে। এটি হয়তো প্রকৃত বন্ধুর পরিচয়। সমাপ্ত।